আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। বিশ্ব নেতাদের দৃষ্টি বাংলাদেশের দিকে বলে বিশিষ্টজনদের মন্তব্য। জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীনা চিকিৎসকরা। প্রথম দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ। এবার গান গাইতে গাইতে চট্টগ্রামের যুবককে পিটিয়ে হত্যা। ৮ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে পরিচয় শনাক্ত। এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দলের বোলিং কম্বিনেশন পরিবর্তন চান মাঞ্জরেকার। 2 পেসারের সঙ্গে 3 স্পিনার নিয়ে খেলা উচিত মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোর ৫টায় কাতার এয়ারলাইন্স এর QR643 ফ্লাইটে তিনি ঢাকা থেকে যাত্রা করেন। বর্তমানে তিনি যাত্রা বিরতিতে কাতার রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ২৭শে সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও অংশ নেবেন জাতিসংঘের বিভিন্ন সাইডলাইন বৈঠকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্কের বিশিষ্টজনেরা বলছেন, বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। যুক্তরাষ্ট্রের চ্যানেল আই এর প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন চকর মালিথা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস একদিন পরেই নিউ ইয়র্ক পৌঁছাবেন। এবার শুধু মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত এই শহরে তার উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন। জাতিসংঘের সাধারণ অধিবেশন কিন্তু ১৫০টার বেশি রাষ্ট্রপ্রধান আসেন এই ৩-৪ দিন সময়ের মধ্যে। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। সাধারণত গ্লোবাল যেগুলি এজেন্ডা থাকে সেগুলি নিয়ে আসলে বেশি আলোচনা হতে থাকে, বা যেগুলি যুদ্ধ বিধ্বস্ত জায়গা সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই সুযোগটা তিনি কতটা পাবেন সেটা আমার ঠিক জানা নাই, তবে তিনি কোনো না কোনো ভাবে এই সুযোগ করে নেবেন, এটা আমার একটা আশা। নিউ ইয়র্কের বিশিষ্টজনেরা বলছেন, অভ্যুত্থানের পথ পেরিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের ঐতিহাসিক ভূমিকার সূচনা ঘটবে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে। আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের যে নতুন অবস্থান, এই অবস্থানের একটি সূচক তার এই জাতিসংঘে আসা এবং এখানে ভূমিকা রাখা। অল্প কিছুদিনের মধ্যে যখন তিনি আসছেন তখনই এটি প্রমাণ হবে যে বাংলাদেশ আগের সে অবস্থানে নেই। বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন, সার্বভৌম, মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে তার যে অবস্থান নিয়েছে তারই প্রমাণ দিবেন এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু বাংলাদেশ নয়, এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রশ্নেও নতুন কোনো উচ্চাশার জন্ম দেবেন প্রফেসর ইউনূস। এরই মধ্যে শুরু হয়ে গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন নিউ ইয়র্কে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগামী ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীন থেকে আসা চিকিৎসকরা। প্রথম দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ রাজধানীর আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের তারা সেবা দেবেন। রোগীদের প্রয়োজন বিবেচনায় ঢাকায় থাকবেন চিকিৎসক দল। মিথিলা নাজনীনের রিপোর্ট।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অন্য রোগীদের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চীন থেকে আসা 10 সদস্যের চিকিৎসক দল। রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। যে বাম চোখ, এই চোখে একদম দেখি না, এই চোখের মধ্যে এই চোখের মধ্যে স্প্রিং দুইটা ঢুকার পরে প্রথম অপারেশনে একটা বের হয়। তারা আমাকে প্রাথমিক পর্যায়ে দেখেছে, তো এরপরে তারা পরে মন্তব্য করবেন এটা বলেছেন। এক চোখে অপারেশন হয়েছে অলরেডি, রেটিনা, এটা কিছুটা দেখতে পারতেছি বাট স্পষ্ট না। আর আরেকটি চোখ এটা একদমই অন্ধকার। আন্দোলন করার সময় পুলিশ গুলি করে, এর মধ্যেই আমার দুই চোখে, হাতে, পিঠে, মূলত সারা শরীরে ছোড়াগুলি লাগছে। দুই চোখে দেখতে পাই না, ঝাপসা দেখা যায়। প্রয়োজনে রোগীদের চীনে নিয়েও সেবা দেওয়ার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। যদি প্রয়োজন হয় তারা রুগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আহতদের চিকিৎসার ব্যাপারে অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছেন সংশ্লিষ্টরা। কর্নিয়ার যদি কোনো প্রয়োজন হয়, রেটিনার কোনো ডাক্তারের যদি প্রয়োজন হয়, ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. আন্দোলনে আহত মোট 1019 জন রোগী এ পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। হাজিরা বোনাস বাড়ানো সহ 12 দফা দাবিতে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন তারা। সকাল 9:30টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। ওদিকে 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছেন সিজনস ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 9টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার এরশাদ নগর এশিয়া পেট্রোল পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। চট্টগ্রামে গান গাইতে গাইতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। ঘটনাটি 14 আগস্টের হলেও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। 20 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম মহানগরীর 2 নম্বর গেট মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এক যুবককে দুটি খুঁটির সাথে বেঁধে আঞ্চলিক ভাষায় গান গাইতে গাইতে মারধর করছে কয়েকজন তরুণ। যাকে মারধর করা হচ্ছে ওই যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। ওই রাতে নগরীর প্রবর্তক এলাকা থেকে পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করে। ফেসবুকে মরদেহের ছবি দেখে পরদিন শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে নগরীর 5 লাইশ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে 8 দিন পর ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায় শাহাদাত পিটুনিতে মারা গেছে। শাহাদাতের স্ত্রী ভিডিও দেখে মারধরের শিকার ব্যক্তি শাহাদাত বলে নিশ্চিত করেন। শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরীর ফল মণ্ডলীর একটি দোকানে চাকরি করতেন। 5 লাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, শাহাদাতকে মারধরকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে। রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, সিদ্ধান্ত হয়েছে। তার আগেই দাম বেড়ে গেছে, তাই রপ্তানি হলে দাম বাড়বে এ কথা ঠিক নয়। যারা ইলিশটা চাচ্ছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আলোচনা করতে হবে। আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, অন্তর্বর্তী সরকার তা চায় না।
হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই না। বন্যা পরবর্তী সময়ে নোয়াখালীতে ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন পানিবাহিত রোগ। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অধিকাংশ দুর্গতরা। অসহায় এসব হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী জনপদের মানুষ। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নানান অনিশ্চয়তা ও ক্ষয়ক্ষতির পর বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। জীবিকার সংগ্রামের পাশাপাশি দুর্গতদের যুদ্ধ করতে হচ্ছে বিভিন্ন রোগের বিরুদ্ধেও। এমন বাস্তবতায় নোয়াখালীর সেনবাগের হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। ঘরের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে স্বস্তি জানিয়েছেন বানভাসী মানুষ। স্কিনের সমস্যা, সব শরীরে স্কিনের সমস্যা হয়ে গেছে, পিসি আশ্রা হয়ে গেছে বন্যার কারণে। অ্যালার্জির রোগের সমস্যা আছিল, এই কারণে ডাক্তারের কাছে আনছি। ছেলেদের খাদ্যানি হয়ে গেছে, নিজেকেও খাদ্যানি হয়ে গেছে বন্যার পানিতে। হাতে পায়ে সারা শরীরে চুলকানি, এই কারণে আসছি এখানে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার ভালো ওষুধ দিয়েছে। আর্ত মানবতার সেবায় এমন কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। বন্যার কারণে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিছে, তাই ঠিক এই সমযোগী অবস্থায় ঠিক এই মুহূর্তে ওনারা যে সহযোগিতা করছেন, আমরা ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ফ্রি চিকিৎসা দিচ্ছে, মেডিসিন ফ্রি, এবং কি ভিজিটও দিচ্ছে না, ভিজিটও ফ্রি। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই। মানুষের জন্য এখানে ঔষধ এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বড় পরিসরে এবং বড় একটি উদ্যোগ। এই ক্রান্তি লগ্নে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা ক্লাব যে একটা সেবা দিচ্ছে, আমরা এই সংগঠনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা বেশিরভাগ রুগী পাচ্ছি যাদের বন্যা দুর্গত আক্রান্তদের গায়ে চুলকানি, র্যাশ, খোস, পাঁচরা। এই সেবা যদি আমাদের পাশাপাশি আরও কোনো দাতা সংস্থা, এনজিও, সরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে এই সমস্ত বানবাসী মানুষের অনেক অনেক উপকার হবে। যে কোনো দুর্যোগে দেশের মানুষের সহায়তায় যুগের অধিক সময় নিরলসভাবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যা ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে, জুয়েল ও নজরুল নামে দুই বন্ধু লিপিকা গোমেজের পুরান ঢাকার বাসায় 10ই সেপ্টেম্বর ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত ও মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ওই বাসায় লিপিকা একাই থাকতেন। পিবিআই বলছে, লিপিকা বিচ্ছেদপ্রাপ্ত ও সন্তানহীন হওয়ায় তার বাসায় অনেক টাকা পাওয়া যাবে এমন ভাবনায় ওই দুই যুবক তার বাসায় যায়। আসামিরা লিপিকার ব্যাগ থেকে 26,000 টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। জুয়েল ডাইং কারখানা শ্রমিক ও নজরুল রিকশা চালক। এই ফোনটা একসময় তাদের কাছে ছিল, তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে, আবার ফোনটা তাদের কাছে এসেছে। সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কিশোরগঞ্জে বস্তায় আদা চাষ বেড়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের পরামর্শে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি অধিদপ্তর বলেছে, এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কিশোরগঞ্জের সদর উপজেলার দানাইল এলাকায় দেলোয়ার হোসেন
পতিত জমিতে 2000 বস্তার আদার চাষ করেছেন। পরিমাণ মতো মাটি ও গোবর সার মিশ্রিত করে সিমেন্ট ও বালির বস্তায় আদা চাষে খরচ মাত্র 50 থেকে 55 টাকা। এই বছর তো বীজের সংকটের কারণে 2000 প্লাস বস্তা করা হয়েছে, নাহলে আরো করার ইচ্ছা ছিল। আগামীতে 10,000 প্লাস করার চিন্তা ভাবনা আছে আমার। এই আদা দিয়ে বীজ হয়ে যাবে আশা করতেছি। 200-300 টাকা কেজি আদা কিনে এনে খাই, নিজে রইলো, আমি খেতে হচ্ছে, আমি বিক্রিও করলাম, নিজে চললাম, আরো 10 জন চললো। অনাবাদি পতিত জমিতেও চাষ করা যায় এই পদ্ধতিতে। এই জায়গাতে অন্য কিছু ফসল হইতো না, তো এই জায়গাটাকে আদা চাষের প্রদর্শনের মাধ্যমে আদা চাষের আওতায় নিয়ে এসেছি। তো এটা দেখে অত্র এলাকার কৃষক যারা আছে তারা আগ্রহী হচ্ছে। বস্তায় আদা চাষের রোগবালাই নেই বললেই চলে। প্রয়োজনে আক্রান্ত গাছ সরিয়ে নিলে অন্য গাছ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা এই বছর কিশোরগঞ্জ জেলায় প্রায় 1.5 লক্ষ বস্তায় আদা চাষ করেছি। আশা করা যাচ্ছে যে প্রতি বস্তা যে 1 কেজি করে আদা উৎপাদিত হয়, প্রায় 150 মেট্রিক টন আদা উৎপাদিত হবে। এবং সারা দেশেই এই আদা চাষ, বস্তা আদা চাষ সম্প্রসারণ করা হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আশা করা যাচ্ছে আগামীতে অন্তত 1 লক্ষ মেট্রিক টন আদা কম আমদানি করতে হবে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2500 মেট্রিক টন আদার চাহিদা রয়েছে, যার বিপরীতে মাত্র 50,000 মেট্রিক টন আদা উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশের। বস্তায় আদা চাষের গুরুত্ব দিলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে গ্রাম রক্ষা বাঁধ, তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট সড়ক সহ নানা স্থাপনা। ইতোমধ্যে ভাঙনে মাথা গোজার ঠাঁই হারিয়েছে শতাধিক পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। শরতে কাশের দোল কিংবা নদীর বুকে সূর্যের অস্ত যাওয়ার সৌন্দর্য মুগ্ধ করলেও তিস্তাপাড়ের মানুষের জীবনের গল্পে নেই কোনো মুগ্ধতা। গঙ্গাচড়া উপজেলার চর শঙ্করদহে তিস্তার আগ্রাসী ভাঙনে ঝুঁকিতে গ্রাম রক্ষা বাঁধ। ভাঙনে সর্বস্ব হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে শত শত পরিবার। বাড়ির জায়গা ভাঙি গেছে, আবাদি জমি ভাঙি গেছে। নদীটা শাসন হইবে, আবাদ সুবিধা হইবে, মাটি বাঁচবে, বহু মানুষ কর্মস্থল জায়গা পাইবে। এইটা আর কি চাই? সরকারে আইসি কয় বলে হ্যাঁ যে বান হইবে, আস্থা পিচিং করে দেবে, আবার সুবিধা তোমার সুবিধে হইবে। তো ওই তো সুবিধে হল, সুবিধে নদীর যা আসল সব ভাঙি। যেই বালার বাঁধ ভাঙে তাহলে চলে যাবে আখরে গোটা চর শেষ হয়ে যাবে। মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সচেতন মহলের। অন্তর্বর্তীকালীন সরকারটি নিশ্চয়ই একটু অসাধারণ কিছু করবেন এবং তাদের এই সুখ দুঃখের পাশে এসে দাঁড়াবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকৃতি ভিত্তিক ভাবে আমরা কম্পোনেন্টগুলো তৈরি করে, প্রকল্প দলিল তৈরি করে আমরা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আমরা আত্মনির্ভরশীল করতে পারবো এবং উন্নয়নকে চলমান রাখতে পারবো। প্রয়োজনীয় অর্থায়নে তিস্তা বন্ড চালু করার পাশাপাশি ভূ রাজনৈতিক সমস্যা এড়াতে দেশীয় প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও শ্রমিকদের যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে খেলার খবর।